টুইট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। আজকে আমার অতিথি আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। আর আমরা কি নিয়ে কথা বলবো আপনাদের সবারই জানা। আর একদিন পর মানে আগামীকাল টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই দু দল টুর্নামেন্টের শুরু থেকে সেভাবে ফেভারিট ছিল কিনা সেটা অনেকটা প্রশ্নবিদ্ধ, কিন্তু ফাইনালি যে তারা বাজিমাতটা করেছে। এখন ফাইনালে কিভাবে তারা এলো, কিভাবে নিউজিল্যান্ড ফাইনালে এলো, কিভাবে অস্ট্রেলিয়া ফাইনালে এলো, সেই বিষয়গুলো আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই শুরুতেই সেই বিষয়গুলো। এবারের বিশ্বকাপে টপ ফেভারিটদের তালিকায় নাম ছিল না নিউজিল্যান্ডের। টি-20-র বড় কোনো কন্টেন্ডার নেই কোনো বৈশ্বিক শিরোপা। দলীয় ভারসাম্য আর প্রবল আত্মবিশ্বাসী কিউইদের বড় শক্তি। সঙ্গে আছে উইলিয়ামসনের অমোঘ নেতৃত্বগুণ। যেখানে তারকা খ্যাতি নয়, দলীয় সংহতি শেষ কথা। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে আসর শুরু কিউইদের। এর উপর গ্রুপে ছিল শক্তিশালী ভারত। আফগানরাও বিশ্বকাপ শুরু করে ছক্কার রেকর্ড গড়ে। শক্ত সব প্রতিপক্ষ পেরিয়ে নকআউট পর্বে আসা সহজ ছিল না। ভারতের বিপক্ষে জয়টাই মূল টনিক এনে দেয়। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সব ক্যাচ ধরেছে কিউইরা, আর সেমিফাইনালে তো রূপকথার গল্প লিখেছে তারা। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। চোটে পড়ায় পাওয়া যাবে না ডেভন কনওয়েকে। সময়ের সেরা এই ব্যাটার অদ্ভুতভাবে ব্যথা পেয়েছেন। সেমিতে আউট হয়ে হতাশায় সজোরে ব্যাটে আঘাত করেন, আর তাতেই ঘটে বিপত্তি। ডান হাতের পঞ্চম মেটাকার্পাল ভেঙে গেছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। নিউজিল্যান্ডের হয়ে খেলতে কনওয়ে সবসময় মুখিয়ে থাকে। এই মুহূর্তে তার চেয়ে বেশি হতাশার কেউ নয়। এখন তার বদলি কাউকে আনার মতো সময় আর নেই। অন্যদিকে বিশ্ব আসরে ফেভারিট তকমা বরাবরই থাকে অস্ট্রেলিয়ার, কিন্তু তারকা ক্রিকেটারদের অফ ফর্মে বড় স্বপ্ন ছিল না অজিদের। স্মিথ, ম্যাক্সওয়েলরা তো এখনও জ্বলে উঠতে পারেননি। তবে ওয়ার্নার ছন্দ পুরো দলকে দিয়েছে আত্মবিশ্বাস, আর কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরা শাসন করেছেন পুরো আসরে। বিগ ইভেন্টে স্নায়ুচাপ সামলানোর মন্ত্র জানা অজিদের, আর তাই তো এবারও ফাইনালে তারা। ওয়েড যেভাবে 6 মেরে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলল তা অনেককে অবাক করেছে, কিন্তু ওয়েডের এই সামর্থ্য আমরা আগে থেকেই জানি। নিউজিল্যান্ড কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল। ফাইনালের লড়াই কঠিন হবে। মানসিকভাবে যারা এগিয়ে থাকবে তাদেরই জয়ের সুযোগ বেশি। অস্ট্রেলিয়ার মূল শক্তি তাদের অভিজ্ঞতা। বেশিরভাগ দল যখন টি-20-তে নতুনের কেতন ওড়াচ্ছে, অজিরা সেখানে ভিন্ন। অভিজ্ঞদের কল্যাণে শর্টার ফরম্যাটে প্রথম ট্রফি জয়ের সুযোগ ওয়ার্নার ফিঞ্চদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফাইনালে হবে দুই প্রতিবেশীর লড়াই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একে অপরকে খুব ভালোভাবে চেনে, যদিও সেই চেনাচেনির মধ্যে অস্ট্রেলিয়া একটু অ্যাডভান্টেজে থাকে, কারণ তাদের অভিজ্ঞতা এবং বৈশ্বিক আসরে খুব বেশি। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে কথাটা বলছিলাম যে দুই প্রতিবেশীর লড়াই খুব ভালো চেনে, কিন্তু নিউজিল্যান্ড একটু যেমন নিজেরা ঠান্ডা মেজাজের এবং সাফল্যের দিকে অনেক দূর যায়, তারপরে ফিনিশিংটা হয় না। আমি এই কথাগুলো 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকেই বলি। ফাইনালটা খুব ম্যানমেডে ফাইনাল হয়ে গিয়েছিল, যদিও ফর্মে ছিল। এবার কি সেরকম কিছু আশঙ্কা করেন কিনা? হয় কি, দু দলই যেভাবে জ্বলে উঠেছে সেমিফাইনালে, আশঙ্কা করার কারণ আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে সেটা বিকজ অফ দ্য শর্টেস্ট ফরম্যাট। এটা না হয় 50-50 হলে বলতাম যে হ্যাঁ, খুবই বড় সম্ভাবনা আছে। শর্টার ফরম্যাট, খেলোয়াড়রা বিশেষ করে কিছু সারপ্রাইজ কয়েকজন খেলোয়াড় আছে দুই দলে যারা সময় মতো জ্বলে উঠেছে, এবং যদি অভিজ্ঞ যারা, রিপোর্টে যেটা বলা হলো, যাদের এক্সপেকটেশন ছিল তাদের কাছে পারফরমেন্স পাওয়া যায় নাই, সেই ধরনের ম্যাক্সওয়েলের মতো খেলোয়াড়রা তারা যদি জ্বলে ওঠে, I think it's going to be a good exciting final. গুড নিউজ ফর অস্ট্রেলিয়া যে ডেভিড ওয়ার্নার, মানে তার ক্যাপাবিলিটি নিয়ে তো কোনো প্রশ্নই নাই, এবং তিনি এরকম সময়ে ভালো খেলছেন। 3টা ভালো ইনিংস আছে। লাস্ট ম্যাচে যদিও খুবই আনফর্চুনেট একটা ঘটনা যে তিনি নিজে বুঝলেন না তার ব্যাটে লাগেনি, এটা খুবই অবাক করেছে সবাইকে। তারপরে ওয়ার্নারের ফর্ম তো কি হবে, মানে ধারাবাহিকভাবে পুরোটা টুর্নামেন্টে খেলে গেছে। দ্যাট ইজ ক্রুশিয়াল। ওই ইনিশিয়াল মোমেন্টামটা দেওয়ার পেছনে ওয়ার্নার কিন্তু চ্যালেঞ্জ করে এই ভালো খেলাগুলো খেলছে, কিন্তু টুর্নামেন্টের আগে 4টা ইনিংসে 14 রান তার হায়েস্ট ছিল। সেই জায়গা থেকে কত মনোবল একজন খেলোয়াড়, নিজের উপরে কতটা কনফিডেন্স যে আমি ভালো করব, এবং ভালো করার পেছনে কিন্তু অনুশীলন করার ব্যাপারটা ছিল। কংক্রিটে, তারপরে এসে স্ল্যাবের উপরে, অ্যাস্ট্রোটার্ফের উপরে তিনি প্র্যাকটিস করেছেন, কারণ উইকেট যেটা নর্মাল উইকেট, প্র্যাকটিস উইকেট শারজা এবং অন্যান্য মাঠে, সেগুলো হি ফেল্ট দ্যাট ওয়াজ নট অ্যাডিকুয়েট এনাফ, এবং তার রেজাল্ট তিনি পেয়েছেন। সো
অধ্যাবসায় করলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, একটা কথাই আছে, এবং সেটা কিন্তু প্রুভ করেছে ওয়ার্নার। একটা মজার ব্যাপার কি খেয়াল করেছেন, ম্যাথু ওয়েডের চেহারাটা এখন অনেকটা ডেভিড ওয়ার্নারের মতো লাগে, দুজন একই ধরনের মোচ রেখেছেন, এবং শেষ দিনে ওয়েডের মধ্যে কি ওয়ার্নার ভর করেছিল কিনা? মোটামুটি করেছিল তো, কারণ ওইভাবেই তো ওয়ার্নার স্টাইলেই তো ওয়ার্নার যেভাবে শুরু করে সেভাবে ওয়েড শেষ করেছে। কি পার্থক্য এই ম্যাথু ওয়েড, যার সঙ্গে আমি 5 বার কথা বলার সুযোগ হয়েছে প্রেজেন্টেশন সেরেমনিতে বাংলাদেশ যখন এসেছিল, ক্যাপ্টেন ছিলেন তিনি, এই দলের ক্যাপ্টেন ছিল, অনেক উইকার দল ছিল, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু তার সেই সময়কার মনোভাব, তার কথাবার্তা বলার ঢং, ল্যাক অফ কনফিডেন্স, তখন কিভাবে মানে শেষ করে তড়িঘড়ি করে দেশ থেকে বাংলাদেশ থেকে চলে যাবে এমন একটা মনোভাব ছিল। কত পরিবর্তন হতে পারে অল্প কিছু সময়ের মধ্যে। দ্যাট ইজ অল অ্যাবাউট প্রফেশনালিজম। অ্যাবসলিউটলি ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক। আমরা একটু নিউজিল্যান্ড পয়েন্ট অফ ভিউ থেকে যেতে চাই। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি বা বড় স্ট্রেংথ যেটা ধরা হয় কেন উইলিয়ামসনের উপস্থিতি এবং তার ব্যাটিং, যদিও সেটা কোনো গ্রামারে T20 সুলভ না, কিন্তু নিউজিল্যান্ড কি প্রপার ক্রিকেট খেলেও T20 সাকসেসটা যে আনছে প্রপার ক্রিকেট খেলে, এটা খুব ইন্টারেস্টিং না? আমি সবসময় বিশ্বাস করি যাদের ফাউন্ডেশন লং ওভার্সন ক্রিকেটে, ক্লাসিক্যাল মিউজিক যাদের ফাউন্ডেশন, তারা ভালো গান করতে পারবে যে কোনো গান, সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, যা কিছু একই কথা। যাদের বেসিক ফাউন্ডেশনটা ভালো, তারা কিন্তু ওই অর্থোডক্স ক্রিকেট যদি আমরা বলি, অর্থোডক্স ক্রিকেট খেলেও এই 2020 মাঠে তারা অ্যাডজাস্ট করে ওই রেজাল্ট আনতে পারে। তা তো আমরা সচক্ষেই দেখছি। সো এর কোনো বিকল্প নেই। এবং বাংলাদেশের প্রসঙ্গ আসলে এটা একটা জিনিস যে আমাদের একটু শর্টকামিং আছে এই ব্যাপারে, ফাউন্ডেশনটা তৈরি করার। আমরা মোর ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ফরম্যাটস। তো সেই জায়গায় নিউজিল্যান্ড কিন্তু তাদের কোনো ঘাটতি নেই এবং যে কোনো সময় অ্যাডজাস্ট করতে পারে। পাওয়ার হিটার্স আছে, ওয়ান্ডারফুল বোলার্স আছে, মিডল অর্ডার একটু কিছুক্ষণ ধরে রাখার ক্ষমতা আছে। সবসময় যে একেবারে 8-9 করে ওভারে করতে হবে তা তো না, 2-1 ওভার খারাপ হতে পারে, কিন্তু সেটা পরিবর্তন করে দুটো বড় ওভার দিয়ে সেই ঘাটতিটা পূরণ করার ক্ষমতা তাদের। বা ইভেন আপনি যে 8-9 কথা বললেন, সেই 8-9 করার প্রসেসটা তো অনেকভাবেই হতে পারে। আপনি ধরেন একটা 4 মারলেন, একটা ছক্কা মারলেন, সেভাবেও আসতে পারে। আবার কিন্তু যদি আপনি ওটা মাথায় রাখেন যে আই নিড টু অ্যাচিভ 8, জাস্ট 2-2 করে তো 4 বার, আর দুটো বল ডট বল হলে অসুবিধা নেই। এবং ওই জায়গায় অর্থোডক্স ক্রিকেট, ওই জায়গায় আমার জানতে হবে যে ফিল্ডারের কোথায় আছে, আমি বোলার অ্যাঙ্গেলগুলি ব্যবহার করে সফট হ্যান্ডসে খেলে আমি 2-2 করে নিয়ে নিচ্ছি। খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু রানগুলো জোগাড় করা যায়। দ্যাট অ্যাজ ইউ মেনশন, এটা কিন্তু নিউজিল্যান্ডের ক্যারেক্টার মোর দ্যান সাম অফ দ্য আদার টিম, যারা পিঞ্চ হিটিং ইনিশিয়ালি এবং পাওয়ার হিটিং পরবর্তীতে ডিপেন্ড করে। দুই ক্যাপ্টেনের তুলনায় যদি যাই, কেন উইলিয়ামসনের কথা তো আমরা বলছি, তার প্রশংসা শেষ হবার মতো না, মানে এতটাই প্রশংসা তার করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারন ফিঞ্চ যখন দায়িত্ব নিয়েছিলেন, এটা খুব ক্রাইসিস টাইমে দায়িত্ব নিতে হয়েছিল তাকে। যে দুজন নিষিদ্ধ হয়েছিলেন তারা এখনও এই দলে আছেন, স্মিথ এবং ওয়ার্নার, তারাও এখনও বড় ফিগার। তারপরও ফিঞ্চের অধিনায়কত্ব এবং তার ইম্প্যাক্ট দলের উপর কেমন দেখেন? যখন দ্য টিম মেক্স দ্য ক্যাপ্টেন, সময় কথা আছে, দল যখন সংগঠিত থাকে, দুজন নামি দামি খেলোয়াড় বাদ পড়ার পরেও কিন্তু যেই প্লেয়ার ব্যাংকটা অস্ট্রেলিয়ার আছে, তারা কিন্তু ডোমেস্টিক লেভেলে জাল ফেললে কিন্তু তাদের 40 জন টপ ইন্টারন্যাশনাল খেলোয়াড় পেয়ে যাবে। সো ওই প্রবলেমটা কিন্তু তার ছিল না। প্রবলেমটা ছিল দুজন নামি দামি খেলোয়াড় চলে যাওয়ার কারণে যে সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট হয়। টেকনিক্যাল অ্যাবিলিটির কোনো অভাব ছিল না। সেই জায়গায় আমার মনে হয় শুধু ফিঞ্চ না, আমার মনে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডেরও ওই সময় একটা দায়িত্ব, তাকে দায়িত্ব দেওয়ার পেছনে তার যে এক্সপিরিয়েন্স ওভার দ্য ইয়ার্স এবং ডোমেস্টিক ক্রিকেটে খেলে অধিনায়কত্ব করে তার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিল, সেটার উপর নির্ভর করেছিল এবং হিজ ডেলিভার্ড। দিস কামস ফ্রম শুধু অধিনায়কত্ব করার জন্য একটা স্পেশাল একটা স্পার্ক লাগে, ওই দ্যাট মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আদার প্লেয়ার্স। তার মধ্যে সেটা ছিল বিধায় থাকে অধিনায়ক। হয়তো অধিনায়কত্ব তিনি আরেকটু পরে পেতেন, সেটা ওই সময় একটু আর্লি শুরু করতে হয়েছে ওই ঘটনায়। বায়োবাবলের বিশ্বকাপ, এখন বায়োবাবলের বিশ্বকাপের একটা ঘাটতি আমাদের চোখে পড়ে যে ফিল্ডিং বা ক্যাচিং কিন্তু আপ টু দ্য মার্ক হয়নি। আপনি ভালো ভালো দলের হাত থেকেও আমরা পড়তে দেখেছি। এটা কি মানে আইপিএলের পরপর যে টাইম না পাওয়া এবং দীর্ঘ যে বায়োবাবলের ধকল, এই কারণেই কি? দুটার সংমিশ্রণ অবশ্যই। আইপিএল এমন একটা সময়, আইপিএলটা শেষ হলো 7 দিন আগে বিশ্বকাপ শুরু হওয়ার। সো ওই শারীরিক একটা সক্ষমতার ব্যাপার, যেটা হচ্ছে টায়ার্ডনেসের ব্যাপার, টায়ার্ডনেস কম্পাউন্ডেড বাই মেন্টাল প্রেশার, যেটা বায়োবাবল হয়। আমরাও
মাঝে মাঝে কমেন্টেটর হিসেবে বাধ্য হই বিভিন্ন দেশে যখন গিয়েছি। আপনি 7 দিন পর শুরুর কথা বলছেন মূল পর্ব, হ্যাঁ মূল আর বাছাই পর্ব শুরু হয়েছে কিন্তু মানে আমাদের সাকিব আল হাসানের খেলা নিয়ে তো তুমুল নাটক হয়ে গেল যে কি করবে, এসে খেলবে কি খেলবে না। হ্যাঁ সেখানেই যেটা বলছিলাম যে বাবলের প্রভাব অবশ্যই ফেলবে। একজন আমার নর্মাল লাইফ থেকে যখন আমাকে বেঁধে রাখা হয় ভার্চুয়ালি জেলের মতো, অনেক সময় রুম কোয়ারেন্টাইন, প্রথম শ্রীলঙ্কায় যেমন বাংলাদেশে 7 দিন রুম কোয়ারেন্টাইনের, খাওয়া বাইরে দিয়ে যেত, রুমের বাইরে যাওয়া ছিল না, খাবার নিয়ে আবার যাই হোক, সেটা তো প্রভাব ফেলবেই, এটা স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে ফেলো প্লেয়ারদের সঙ্গে কথা বলতে পারছে না, ইন্টারাক্ট করতে পারছে না, জিমে যেতে পারছে না, প্রশিক্ষণের জন্য কিছু দরকার বেসিক জিনিস মেবি মাঠে যাওয়া সেটাও সম্ভব না, সুইমিং পুলে যেতে পারছে না। সাধারণ একটু মুভমেন্টও তো মানুষকে একটা ঘরের মধ্যে একটা, সেটা তো ডেফিনেটলি একটা প্রভাব ফেলে এবং এটা একটা সাইলেন্ট সর্ট অফ এফেক্ট হয়। অনেকে মনে করে যে ঠিক আছে ঘরে আছে তো এত অসুবিধা কি আছে, 7 দিন কাটিয়ে দিল, কিন্তু এইটা যারা বাইরে যে অভ্যস্ত, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে অভ্যস্ত, খেলে অভ্যস্ত, আর সাধারণ মানুষও যারা অফিসে যে অভ্যস্ত, তারা অসুস্থ হয়ে থাকলে রিকভারির যদি 7 দিন থাকে তখন একটা প্রভাব তো ফেলে। তো ওই দুইটার সংমিশ্রণে ফিল্ডিংটা ইট ওয়াজ বিলো পার, ম্যারম্যার করে কিন্তু শুরু হয়েছিল পুরো ওয়ার্ল্ড কাপটা যে একেবারে খুব হাই স্কোরিং ম্যাচ ছিল, সেটা রিকভার হয়েছে পরবর্তীতে, থ্যাঙ্কফুলি ইটস ফিনিশড অফ অন আ হাই। সেটাই। দুই দলের একটা বোলিং কম্পারিজন আমি করতে চাই। একদিকে জাম্পা এবং সোধি, দুইজনেরই কিন্তু 12 এবং 9 উইকেট, জাম্পা 12 উইকেট এবং তিনি রেসে আছেন সেকেন্ড মোস্ট উইকেট টেকার, সোধিও ইফেক্টিভ ছিলেন। আবার ওদিকে পেসের লড়াই যদি আপনি স্টার্ক বোল্টকে বলেন, সেম টাইপ বোলিং অ্যাকশন, সেম স্ট্রেংথ, মানে ইয়র্কারের উপর দখল খুব বেশি, ইনফ্যাক্ট পেসেও মনে হয় সেম অলমোস্ট, মানে দুজন একই জায়গায়। শুধু স্টার্ক বোল্ট না, ওদিকে হেজবোর্ড সাউদির কথা যদি বলি, ওই দুইজনে কিন্তু মোটামুটি সিমিলার। সো হ্যাঁ, বোলিংয়ের দিক থেকে হয় কি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার উইকেটগুলো তো এই সিমিলার, যেজন্য বোলাররাও একই ধরনের ফর্ম করে, একই ধরনের তাদের প্রস্তুতি, তাদের ডোমেস্টিক লেভেল থেকে বেড়ে ওঠা, এজ গ্রুপ থেকে বেড়ে ওঠা, সব কিছু সিমিলার ওয়েতে তাদের যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি এখন সেটা সিমিলার। সেই কারণেই কিন্তু সৌদি এবং অ্যাডাম জাম্পা ওই সব দেশে কিন্তু লেগ স্পিনারদের, শেন ওয়ার্নের এক্সেপশনাল ব্যাপার, লেগ স্পিনারদের অতটা এরা তৈরি হয় হচ্ছে সাবকন্টিনেন্টের মাথায় রেখে। এখন যখন বাউন্সি গ্রাসি উইকেটে পেস বোলার ওরিয়েন্টেড উইকেটগুলোতে তাদের প্রশিক্ষণ কিন্তু আরও যারা উইকেট থেকে সাহায্য পায় তার চেয়ে অনেক বেশি। এই কারণে তারা বেটার স্পিনার্স দেন এ লট অফ সাবকন্টিনেন্টাল লেগ স্পিনার্স। এটা বলতে হাসারাঙ্গম রিসেন্টলি একজন, এইখানেই একটা লজিক চলে আসে। আমরা অনেক সময় মানে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে বা এখানকার আলাপের মধ্যে আসে যে এই অঞ্চলে ফাস্ট বোলার প্রডিউস হয় না, ফিজিক্যাল কারণ, বা এখানকার উইকেট এরকম থাকে না। ঠিক একই কথাটা যদি ওদের বেলায় বলি, ওখানে তো ফাস্ট বোলারদের, কিন্তু তারা কিন্তু ঠিকই সাবকন্টিনেন্টকে মাথায় রেখে তাদের স্পিন ডিপার্টমেন্টকে রিকভার করে একটা, যেমন এখন বিশ্বকাপ হচ্ছে আরব আমিরাতে, যেখানে ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এটা তো পুরো সাবকন্টিনেন্টের দলগুলোর জন্য এক ধরনের চপেটাঘাত তো অবশ্যই। কারণ আমি হোম কন্ডিশনসের যে অ্যাডভান্টেজটা সবসময় বলা হয় সেটা নিতে পারিনি। 4টা সাবকন্টিনেন্টাল দল বাদ পড়ে গেল, কেউই ফাইনালে উঠতে পারলো না। নিশ্চয়ই এটা চিন্তা করার ব্যাপারটা আছে, কিন্তু জাস্ট গোয়িং ব্যাক টু দ্যাট পয়েন্ট যে কতটুকু প্রশিক্ষণ, কতটুকু ডিলিজেন্স লাগে, যে আমি একটা ফরেন ট্র্যাক বলতেছি এই কারণে যে স্পিনারদের জন্য হেল্পফুল না, যেই উইকেট হেল্পফুল না, সেই জায়গায় আমি এত অসাধারণ বোলিং করে যখন একটু তাদের পক্ষে গেছে উইকেট, তারপরে পারফর্মিং 12 উইকেট 9 উইকেট নিয়েছে। সো ওই আবার সেই কথায় আসতে হয় যে আমাদের যে কমিটমেন্ট বা ডিলিজেন্সের ব্যাপারটা, সেইটা কিন্তু একেবারে ফোকাস থাকতে হবে যে আমার টার্গেট এটা, আমি এটা অ্যাচিভ করব, আমার যত কষ্ট করতেই হয়। সেটাই একটা আনফরচুনেট এবং কিছুটা মানে শুনলে হাসতেও হয় কনওয়ের ঘটনাটা, যে হতাশা থেকে যেখানে ফাইনাল পেন্ডিং সামনে, উনি হয়তো হতাশ হয়েছিলেন এইভাবে যে আর বোধহয় ফাইনালে যাওয়া হলো না বা টিম বিপদে পড়ে গেল, পরে যেটা হবে ওই ঘটনায় তিনি ফাইনাল মিস করছেন, হতাশ হয়ে ব্যাটে ঘুষি মেরে সোজা। অনেক সময় আমরা দেখেছি অনেকে উইকেটে লাথি মারে, ফ্রাস্ট্রেটেড হয়ে, অনেকে ব্যাটে, কিন্তু ইটস ভেরি 1 in 100 চান্স
মানে হয়তো একটা ভেবেছিলেন যে gloves তো গ্লাভসটা আছে, গ্লাভস থাকে তো, আছে, gloves এমন তো ভাবে থাকে। লেগেছে যে হ্যাঁ। কোনায় গ্লাভসের যে কোনায় খালি জায়গাটা থাকে ওই জায়গায়, হ্যাঁ। বাট এটা উচিত হয় না তার এইভাবে ইমোশনালি এত হওয়ার জন্য, ফ্রাস্ট্রেশন দেখানোর জন্য, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, কি করা আছে। ডেফিনেটলি, মানে ওনার কি কোনো সাবকন্টিনেন্ট কানেকশন আছে কিনা আমি জানি না, যেহেতু এই অঞ্চল ইমোশন দিয়ে খেলে, ওই অঞ্চল প্রফেশনাল না, একদম। বাট ইমোশন থাকা ভালো। ওই ইমোশন অ্যাগ্রেশন কিন্তু অস্ট্রেলিয়ানদের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদের সবসময় আমরা দেখি তারা খোঁচা দিতেও কিন্তু ভালোবাসে, স্লেজিং এ ওস্তাদ। তো সব কিছু মিলিয়ে এটাই তো ক্রিকেট। ক্রিকেটের তো অনেকগুলো দিক আছে, শুধু মাঠে খেলার দিক না, মানসিক একটা প্রভাব ফেলা। কেন দুই অধিনায়ক দুজনের বিরুদ্ধে, দু দলের বিরুদ্ধে অনেক রকমের কথা বলে, একটা মরা দলের বিরুদ্ধেও বলে যে ওরা বেশ শক্তিশালী দল, ওদের সঙ্গে ভালো খেলতে হবে। সো ও দ্য হোল প্রিপারেশন, সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল, এটা কিন্তু ক্রিকেটের একটা বড় অঙ্গ। এবার দুটো সেমিফাইনালই খুব নাটকীয় হয়েছে, টান টান উত্তেজনা, রোমাঞ্চ যাই বলেন সব ছিল। একটা জিনিস হয় কি, টি-20-র ফাইনালগুলো কিন্তু বেশ রোমাঞ্চ উপহার দেয়, কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালগুলো অনেক মেড়মেড়ে হয়ে গেছে অনেক আগের থেকে। ফাইনালগুলো গতবারেরটা ছাড়া, গতবারেরটা ছাড়া, গতবার পুষিয়ে দিয়েছে, তার আগে সবগুলোই কিন্তু অলমোস্ট ওয়ান সাইডেড ছিল। ফলে এবার যেহেতু সেমিফাইনাল দুটো বেস্ট অফ দ্য বেস্ট হয়ে গেছে, ফাইনাল কি মনে করেন, মানে ওরকমই কি থাকবে, হবে? না, আমার তো মনে হচ্ছে যে ফাইনাল ওরকম থাকবে, কারণ যে দুটো দল এসেছে এবং যে দুটো দল প্রোগ্রেশন যদি আমি দেখি, উইথ এভরি ম্যাচ ওই রানের গতিটা আরও, রেট অফ স্কোরিং আমি বলতে চাচ্ছি, দ্যাট ইজ ইমপ্রুভ দুই দলের জন্য। এবং দুই দলের বোলাররাও কিন্তু সাফিসিয়েন্টলি ভালো খেলছে। একটা ডিপার্টমেন্ট ইউ মেনশনড আর্লিয়ার, যে ফিল্ডিংটা, ক্যাচ ধরার ব্যাপারটা, বড় বড় দলগুলো অনেকগুলো ক্যাচ ড্রপ করছে, সেই জায়গায় যদি একটু সচেতন হয়, রান আউট করার সম্ভাবনা, ইট উইল বি এক্সাইটিং। মাঝে মাঝে লো স্কোরিং ম্যাচ বা মিডলিং স্কোরিং ম্যাচও কিন্তু এক্সাইটিং হয়ে যায়, হতে পারে। তো উইকেটটার উপরে অনেক কিছু নির্ভর করবে, এবং রাতে খেলা যেহেতু, সেকেন্ড ইনিংসে বলটা তো স্কিড করে আসে, বোলারদের বল গ্রিপ করতে সেই টসের অসুবিধা হয়। প্রসঙ্গে আসতেই হবে, টস রোল প্লে করছে, আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। শামীম ভাই, আমরা বিশ্বকাপ ফাইনাল যেটা কালকে, সেটা নিয়ে তো কথা বলছি, এর মধ্যে কিন্তু পাকিস্তান দল আজকে সকালে ঢাকায় এসে পৌঁছেছে, এবং ইনফ্যাক্ট পাকিস্তানের একজন ছাড়া পুরো বিশ্বকাপ স্কোয়াডটাই এসেছে, মোহাম্মদ হাফিজ। তিনি নতুনদের সুযোগের কথা বলে, আসলে তো বয়সও হয়েছে, ওয়ার্ল্ড কাপের লোড নিয়েছেন। পাকিস্তানের এই আশা এবং এবারের সিরিজ, এটা বাংলাদেশের জন্য তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কারণ পাকিস্তান ইনফর্ম দল, বাংলাদেশ অগোছালো দল। অ্যাবসলিউটলি রাইট। এবং অগোছালো দল কিন্তু মাঝে মাঝে সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে, আমি সেটাই আশা করছি বাংলাদেশের জন্য। ওই বিশ্বকাপের যে একটা খুব খারাপ পর্বটা গেছে, এবং আমরা সবাই জানি বিভিন্ন কারণে, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড কিছু কিছু ঘটনার কারণে একটা খুব নেগেটিভ প্রভাব ফেলেছে বাংলাদেশ ক্রিকেটের উপরে, বাংলাদেশের ক্রিকেটারদের উপর। সেখান থেকে এত দ্রুত বের হয়ে আসাও কিন্তু সহজ না, বলা সহজ কিন্তু করাটা সহজ না। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যদি কিছুটা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, তারা যদি একটু খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য যেই জিনিসগুলো দরকার হয়েছে, মাঠের ব্যাপার তো কোচ এবং অন্যদের আছে, কিন্তু তার ছাড়াও প্রাক্তন খেলোয়াড়রা, সিনিয়র যারা আছেন ক্রিকেট বোর্ডের সঙ্গে তো তারা ইন্টারাকশন হচ্ছে। এখন তো বাবল এটা সেটার কারণে মিডিয়ার সঙ্গে অত ইন্টারাকশন হয় না, বা পাবলিকের সঙ্গে এত ইন্টারাকশন হয় না। তাদের বোঝানো দরকার যে তোমরা আসলে অত খারাপ দল না যতটা খারাপ আমরা দেখেছি, এবং তোমরা দেশে কিন্তু তোমরা খুব শক্তিশালী। এবং সেখানে পাকিস্তান নিয়ে ভাবার কিছু নেই, নিজেদের নিয়ে ভাবার বেশি জরুরি। ইনডিড, সেটাই কথা। পাকিস্তান তো তারা ভালো খেলবে ধরেই নেওয়া যায়। এবং একটা জিনিস হয়তো বা মনে করিয়ে দিতে পারে, আমি ঠিক ফিগার্সগুলি জানি না, কিন্তু পাকিস্তান যখন এর আগের সফরে এসেছিল তখনও তারা কিন্তু শক্তিশালী দল ছিল, কিন্তু বাংলাদেশের সঙ্গে খুব বেশি সুবিধা করতে পারে না। সো প্লাস পয়েন্টসগুলো যেগুলি বাংলাদেশের ছিল আগে পাকিস্তানের বিরুদ্ধে, অন্যান্য বড় দলের বিরুদ্ধে, শুধু ওই দুটা যে টি-20 সিরিজ ওগুলির কথা বাদ দিয়ে অন্যান্য সময় নর্মাল প্লেইং কন্ডিশনসে যখন বাংলাদেশ ভালো করেছে, তাদেরকে ওইগুলোর কথা বলা উচিত, ওইগুলির থেকে উদ্বুদ্ধ করা উচিত, কারণ মানসিকভাবে ডেফিনেটলি তারা ভেঙে পড়েছে, এটা অনস্বীকার্য। সেটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সাইকোলজিক্যাল কিছু বুস্ট আপ তাদের দরকার, সেটাই কিন্তু রিফ্লেক্টেড হবে খেলায়। বিশাল প্রশ্ন, এবং আমি জানি না মিরপুরের উইকেট কেমন হবে, মানে এই প্রশ্ন, কারণ হচ্ছে আমরা যে উইকেটে খেলে সাফল্য নিয়ে গেলাম সেটা বুমেরাং হয়ে গেল। এখন আবার যদি আপনি স্পোর্টিং উইকেট হলে সেটা পাকিস্তানের ফেভারে যাবে, কারণ একসাথে তো ফেভারে যাবেই, কারণ পাকিস্তানের বোলিং অ্যাটাক মাচ মোর বেটার দেন বাংলাদেশ, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের বোলারদেরও তো কিছু দিতে হবে। আমার মনে হয় যে ওই সময়কার কালের কথা যদি বলি, তখন একটু বর্ষা কাল ছিল, অনেক বৃষ্টি হচ্ছিল,
আন্ডারগ্রাউন্ড ওয়াটার সিপেজ, তখন চাইলেও স্পোর্টিং উইকেট বানানো কঠিন ছিল। চাইলেও উদ্দেশ্য ছিল কিনা স্পোর্টিং উইকেট বানানো সেটা বিসাইড দ্য পয়েন্ট, কিন্তু চেষ্টা করেও বানানোটা খুব অসুবিধা হতো। তো সেই এবং অ্যাডভান্টেজ যখন চলে এসছে আমাদের পক্ষে, অন্য কিছু কোনো রকম উইকেট বানানোর প্রশ্ন তখন ওঠে না স্বাভাবিকভাবে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতি, এবং সেই জায়গায় আমাদের ভবিষ্যতের দিকে চিন্তা করলে কিন্তু ইউ মাস্ট মেক এ স্পোর্টিং উইকেট। এটা হারি জিতি কোনো ব্যাপার না, কিন্তু ইউ শুড বি ট্রাইড অ্যান্ড টেস্টেড ইন আ প্রপার উইকেট। সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, সেখানে আরো বাউন্সিয়ার পেসিয়ার খেলতে হবে। হ্যাঁ, তো এই সিরিজটাতে যদি আমরা আবার ওই নেগেটিভ মাইন্ডসেটে চলে যায় তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ হবে। খুব বিজি শিডিউল আছে রাইট থ্রু নেক্সট ইয়ার। সো দিস উইল বি দ্য ফাউন্ডেশন। দেশের মাটিতে এমন একটা উইকেট তৈরি করা দরকার যে gives equal opportunity to both teams। তারপরে যে ভালো খেলে সে জিতুক, কিন্তু বাংলাদেশে ভালো খেলে হেরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ওই ভালো খেলার ব্যবস্থাটা তো করে দিতে হবে। ডেফিনেটলি, মানে সবসময় ঘুরে ফিরে সেই প্রসেসের আলাপটা আসছে, যে প্রসেস দিয়ে আমরা শর্ট টার্ম সাফল্য না, যেটা আমাদের লং টার্ম টিম বিল্ড আপ হবে। আমরা আবার একটু যদি বিশ্বকাপের দিকে নজর দিই, এখন ডিআরএস অনেক হেল্প করে, কিন্তু তারপরও আম্পায়ারিং এর মান এবার আমার কাছে ভালো লেগেছে, কারণ মানে খুব বেশি কল যে চেঞ্জ হয়েছে বা আম্পায়ার মানে আমার খুব চোখে পড়েনি। না, আম্পায়াররা মোটামুটি খুবই অভিজ্ঞ আম্পায়ারদের পরিচালনা করেছে। তথাপি সাম ডিসিশনস অবভিয়াস রান আউট হয়নি, তাও থার্ড আম্পায়ার কাছে যাচ্ছে। এইসব সুবিধা থাকলে যেটা দিয়ে দেওয়া হয়, এইসব ডিসিশনগুলো কেন থার্ড আম্পায়ার, প্রতিটা জিনিসে থার্ড আম্পায়ারের কাছে যেতে হবে। আর এই সফট সিগন্যালের ব্যাপারটা, বাউন্ডারি লাইনে 60 গজ দূরে একটা ক্যাচ ধরলো কি ধরলো না, মাটিতে পরশ বলিয়েছিল কিনা, আমি আম্পায়ার 60 গজ দূরে থেকে কিভাবে আই ক্যান টেক এ ডিসিশন? সফট সিগন্যালটাতে হয় কি, সফট সিগন্যাল গিভস এন ইন্ডিকেশন টু দ্য থার্ড আম্পায়ার যে আম্পায়ার যেটা বলেছে সেইটার উপর নির্ভর করতে হয়, যদি কংক্রিট এভিডেন্স না থাকে টু গো এগেইনস্ট দ্যাট ডিসিশন। সেই জায়গায় কিন্তু অনেক সময় দেখা যায়। মানে আপনি বলতে চাচ্ছেন যদি আমি থার্ড আম্পায়ারের কাছে কোনো এরকম আউট নিয়ে যাই, তাহলে ওখান থেকে সিদ্ধান্ত আসবে সম্পূর্ণ তার ডিসিশন। মানে আমরা তো রান আউটের সময় সফট সিগন্যাল দেই না, ওটা তো সফট সিগন্যাল দেওয়ার কোনো কারণই আমি দেখি না। আমি আম্পায়ার যখন শিওর না তখনই থার্ড আম্পায়ারের কাছে যাচ্ছি, শিওর না হয় কেন আমি একটা গাইড করব, একটা সফট সিগন্যাল দেব? ডেফিনেটলি আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড, এবং এটা আসলে আমার ধারণা আইসিসি জিনিসটাকে ইভালুয়েট করবে সামনে, কারণ এই প্রশ্নগুলো তো আসতে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি এভাবে চিন্তা করেন যে আম্পায়াররা এখন যেমন নো বলটাও চলে গেছে থার্ড আম্পায়ারের কাছে, ইনফ্যাক্ট আমার মনে হয় ওয়াইড ছাড়া আর আম্পায়ারের জাজ করার কি খুব বেশি। আমার এটা হাসির কথা, আমার ছোট ছেলে বলছিল খেলা দেখতে দেখতে আম্পায়ারদের কি এট অল প্রয়োজন আছে? ওকে তো সবকিছুই কিন্তু কন্ট্রোল করতে পারে এখন, বাট মাঠে দুজন লোক থাকা, অফিসিয়েট করার জন্য লোক থাকা উচিত। ওই মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, এটা হয় সেটা হয়, প্লাস ছোটখাটো ম্যাটার তারা ডিসিশন নিয়ে নিচ্ছে। তো সেই জায়গায় হ্যাঁ উপস্থিতিটা থাকা দরকার, কিন্তু কাজ অনেক কমে গেছে আম্পায়ার। সেটাই, যদি না ওয়ার্নারের মতো ওরকম ঘটনা ঘটে যে ওয়ার্নারও হেঁটে চলে গেলেন, আম্পায়ার আউট দিলেন, কিন্তু দেখা গেল হেঁটে চলে যাওয়া আমার মনে অ্যাডাম গিলক্রিস্ট ছাড়া কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ভলান্টারিলি মাঠ ছেড়ে চলে যায় না। মানে এক্স্যাক্টলি ওয়ার্নার ভেবেছিলেন তিনি এইচ হয়েছে, ঠিক আছে, এটা ভেবেই, এবং একটা সাউন্ড ছিল কোথা থেকে আসছে, আমার মনে ব্যাট ক্রিক করে মাঝে মাঝে, এটা করলে ব্যাটের হ্যান্ডেলটা ক্রিক করে, সেটা না হলে কিছু না শুনলে তো ওয়ার্নার হেঁটে চলে যাওয়ার মতো লোক। প্লাস অনেক বড় অনেক ক্রাউড ছিল, হইচই ছিল, ভেরি ভোকাল একটা অ্যাপিল ছিল উইকেট রক্ষকের, সবকিছু মিলিয়ে। মানে কি সেলিব্রেশন মোডে অ্যাপিল ছিল, মানে যেটা ঠিক অ্যাপিলও না, যে সবাই ওইটা হয়তো আম্পায়ারকেও একটু বিচলিত করেছে, যে আম্পায়ার গট ক্যারিড অ্যাওয়ে তার মুভমেন্ট দেখে। সেটাই একটা মজার স্ট্যাট আছে যে বিশ্বকাপের টপ 3 রান গেটার যারা, তাদের দল সেমিফাইনালে বাদ হয়ে গেছে। মানে এখনো 303 বাবর আজম, 281 রিজওয়ান, এবং তারপরে হচ্ছে 269 বাটলার। ফলে দেখা যাচ্ছে যে কি পরিমাণ ডমিনেশন ছিল ইংল্যান্ড এবং পাকিস্তানের, কিন্তু তারা এখন দর্শক। ওয়ার্নার টিকে আছেন, ওয়ার্নার 236। আমার কাছে কেন জানি না মনে হয় যে ওয়ার্নারের যে ইনিংস হলে সবকিছু টপকে হয়তো তিনি টপ হয়ে যাবেন। হ্যাঁ, শুরুটা যদি ওয়ার্নার লাইক করতে পারে, কিন্তু এটা ক্রিকেট খেলা, এটা ক্রিকেট খেলা, ওয়ান বল গেম, ব্যাটসম্যানের জন্য ওয়ান বল গেম। অ্যাবসলিউটলি, বাট যদি আমরা একটা ভালো খেলা দেখতে চাই, অস্ট্রেলিয়া যদি প্রথম ব্যাট করে, ওয়ার্নারের সূচনাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হয়ে দাঁড়াবে। পরবর্তীতে তো তাদের স্ট্রেংথ আছে রাইট দ্য ওয়ে থ্রু, ফিঞ্চ থেকে শুরু করে অন্যান্য ব্যাটসম্যান যারা আছে, বাট ফ্লাইং স্টার দেওয়ার যে প্রয়োজনটা, পাওয়ার প্লে ব্যবহার কিন্তু আমরা খুব বেশি ভালো দেখিনি রাইট থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপের ডেথের খেলাটা বেশি ইম্পর্টেন্ট হয়েছে পাওয়ার প্লের চেয়ে, কিন্তু পাওয়ার প্লের ওই দুইজন ফিল্ডার 30 গজ বৃত্তের বাইরে ওই অ্যাডভান্টেজটা কোনো দলে নিতে পারে নাই।
কারণ উইকেটের একটা ব্যাপার ছিল। বাট ফাইনালের উইকেট নিশ্চয়ই একটু ডিফারেন্ট হবে। আমরা সেমিফাইনালগুলোতে রান দেখেছি, কিন্তু খুব বড় একটা 156 176 দুটো, ফাইনালে যদি এর থেকেও ছাড়িয়ে যায় তাহলে হয়তো সেটা বেশি ভালো খেলা হবে। টস ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কারণ হচ্ছে যেহেতু রান চেস করা আবার দুবাইয়ে কিন্তু আমরা দেখছি ডিউ ফ্যাক্টর অন্য ভেন্যুগুলোর তুলনায় বেশি। হ্যাঁ, ডেফিনেটলি দুবাইয়ে বেশি, এবং অলরেডি নভেম্বরের ভেতরে চলে আসছে, এটাকে ডিউ ফ্যাক্টর ইনক্রিজ করবে যে অল দ্য ভেন্যুজ এনিওয়ে। সো ডেফিনেটলি টস জিতে ফিল্ডিং করা ছাড়া কোনো অপশন নাই। আমার মনে হয় যে দুটো কারণে, একটা হলো যে যখন ডিউটা হয় বলে একটু গড়ালেই একটু ময়েশ্চার কালেক্ট করে, এবং বিশেষ করে স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হয়। শুধু স্পিনার না, আজকাল তো পেস বোলাররা অনেক ধরনের স্লো বল করে, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লো ডেলিভারি, একটা রোলিং এস ফিঙ্গার্স, তারপরে নাকল বল, তো সবগুলোর কন্ট্রোল রাখার জন্য তো আমার ভালো গ্রিপটা, আমার কনফিডেন্সটা থাকতে হবে যে আমি যেটা করতে যাব না হাত ফসকে যায়। সেই জায়গাটাতে কিন্তু যারা সেকেন্ড ইনিংসে বল করবে তাদের অসুবিধা হবে। প্লাস বল উইল কাম স্কিড অন, যদি বাই চান্স একটু ম্যারম্যারা উইকেট হয় প্রথম অবস্থায়, সেকেন্ড ইনিংসে কিন্তু ব্যাক করা অনেক স্বাচ্ছন্দ্যে ব্যাক করতে পারবে। মানে এই জায়গাটাকে একটু আক্ষেপ হয়, এটা আলোচনা করে কোনো লাভ নেই। তারপরেও যেহেতু সেমিফাইনাল এবং ফাইনাল এই ম্যাচগুলো কিন্তু দিনে একটা করেই ম্যাচ ছিল, এবং আগের ম্যাচগুলো ছিল, আমি যদি বাংলাদেশ টাইম ধরি 4টা এবং রাত 8টায়, দুবাই টাইমে 2টা এবং 6টায় এরকম ছিল। ফলে এর মাঝখানে টেনে কিন্তু এই 3টা ম্যাচকে আনাই যেত। তাহলে কিন্তু যেমন এখন কি হচ্ছে দেখেন, এরকম একটা ক্রুশিয়াল ম্যাচ অনেক বেশি টসের উপর ডিপেন্ডেন্ট, ফলে আপনি লাখটাকে এখানে প্রায়োরিটি পেয়ে যাচ্ছে টিমগুলোর স্কিলের। কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা ওভাররাইডিং ফ্যাক্টর, সেটা হলো কমার্শিয়াল ভিউয়ারশিপের ব্যাপারটা। সানডে নাইট ভিউয়ারশিপ সাবকন্টিনেন্টে, ইউনাইটেড আরব এমিরেটসে, যেখানেই হোক, এবং পাশ্চাত্যে ইভেন ইংল্যান্ড পর্যন্ত ওই সময়টা মোর অ্যাকসেপ্টেবল একটা টাইম। আফটার অফিস তাদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়া একটা ব্যাপার আছে, যদিও হয়তো সানডেতে ওইসব দেশে হলিডে আছে, বাট স্টিল আমার মনে হয় এটা ওভাররাইডিং ফ্যাক্টর। এবং সাধারণত আমরা কিন্তু T20 দেখি যে ইভিনিংয়ে খেলা হয়, বেশিরভাগ ইম্পর্টেন্ট খেলাগুলি হয়। বাংলাদেশে কিন্তু দুটো সময় শুরু হচ্ছে আমাদের পাকিস্তানের সঙ্গে খেলাটা, সেটা আবার কি একটু বেশি বাড়াবাড়ি না, মানে এত আগে শুরু? হ্যাঁ, আমার মনে নাইদার হিয়ার নর দেয়ার, এটা এমন একটা অবস্থা আছে। প্রথমে শুনেছিলাম 4টার দিকে, পরে শুনলাম 2টার দিকে। এইটার পেছনে থট প্রসেস বলা হয়েছে যে ভিউ যেন কোনোভাবে খেলাকে প্রভাবিত না করতে পারে, সেই কারণে দেওয়া। হ্যাঁ, মানে 2টায় শুরু হলে এটা 4টা 4:30টার মধ্যে শেষ হয়ে যাবে, না সরি 6টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমরা আবার একটু যদি ফাইনালের একটু প্রেডিকশন মুডে চলে যাই। আমি আগে আমারটা শেয়ার করি। আমার কাছে মনে হয় ব্যাটিং বোলিং দুটোতেই অস্ট্রেলিয়া একটু এগিয়ে থাকবে, কিন্তু ফিল্ডিংয়ে এটা একটা ম্যাটার করবে, যেখানে আমার কাছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ডকে কম্পাক্ট মনে হয়। আমি জানি না আপনি একমত কিনা। ডেফিনেটলি, অ্যাবসলিউটলি একমত। কিন্তু বললাম না যে এমন একটা ঘটনা ঘটে যাবে। আই জাস্ট ফিল, গাট ফিলিং আমার আজকে যে 2-1টা ঘটনা ঘটবে দুই দলের জন্য, যেটা সুইং করবে ম্যাচে, যেটা ম্যাচ সুইং করার সম্ভাবনা থাকবে, এবং এমন ভাবে ঘটবে which is not normally seen মাঠে। ওই ইশার আউট হওয়ার মতো, caught behind without bat, one brilliant run out, one brilliant catch, এরকম এনিথিং, এই ধরনের জিনিস হয়তো বা খেলার মোড়, এবং ড্রপ ক্যাচ, যেটা অস্ট্রেলিয়া, সেটা এবং ড্রপ ক্যাচ ডেফিনেটলি। শামীম হোসেন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ফ্রি হিটের আজকের আয়োজন। আর একটি পর্ব আছে এই অনুষ্ঠানের, সেটি হচ্ছে আগামীকাল ফাইনালের দিন, ফাইনাল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। ম্যাচ তো দেখবেনই, সাথে ফ্রি হিটের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।